এই কোন অ্যাসিড পড়ছিলাম? নাইট্রিক অ্যাসিড পড়ছিলাম আমরা। হ্যাঁ, কার কার সঙ্গে বিক্রিয়া করেছি? ধাতুর সঙ্গে করেছি। আর করে দিয়েছি। তারপর কি করেছি? ক্ষার, ক্ষার করে দিয়েছি। হ্যাঁ বাচ্চো, তোমার সঙ্গে কেমন আছো বলো? ভালো আছো তো? পড়াশোনা কেমন চলছে বলো? নাইট্রিক অ্যাসিড পড়ছিলাম আমরা, HCl পড়েছি, সালফিউরিক অ্যাসিড পড়েছি। নাইট্রিক অ্যাসিড স্পেশাল কেস আছে, নাইট্রিক অ্যাসিড একটা স্পেশাল জিনিস আছে, ওর অনেকগুলো ধাতুর সঙ্গে বিক্রিয়াটা অনেকগুলো আছে। তিনটে কন্ডিশনে নাইট্রিক অ্যাসিড তিনটে কন্ডিশনে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। কি বলা হচ্ছে? প্রত্যেকটা অ্যাসিডের সঙ্গে আমরা ধাতুর বিক্রিয়ায় দেখছিলাম তারা কি উৎপন্ন করছে? হাইড্রোজেন গ্যাস। কিন্তু নাইট্রিক অ্যাসিডের বেলায় কি উৎপন্ন হচ্ছে? কোনো ধাতু উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। সে তড়িৎ রাসায়নিক শ্রেণীর হাইড্রোজেনের উপরের মৌলগুলো হোক বা নিচের মৌল, কোন ক্ষেত্রেই নাইট্রিক অ্যাসিড ধাতুদের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে না? H2 উৎপন্ন করছে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে না, নাকি রে? আমরা দেখেছি HCl ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কারা? যে তড়িৎ হাইড্রোজেনের উপরের মৌলগুলো, আবার H2SO4 দেখেছি আমরা বিক্রিয়া করে, মোটামুটি করে, কিছুটা আছে, তাই না? কিন্তু ওরও কিছুটা ছিল। তো নাইট্রিক অ্যাসিডে দেখলাম ওরা পুরোপুরি কোনোভাবেই যে কোনো অবস্থাতেই, উষ্ণ হোক, শীতল হোক, লঘু শীতল হোক, গাঢ় হোক, তপ্ত হোক, যে কোনো অবস্থাতেই কি করছে? ওরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি করছে না? H2 গ্যাস উৎপন্ন করছে না। কেন হচ্ছে এটা? কেন হচ্ছে? আমাদের প্রশ্ন, 5 দিনের প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি, হাইড্রোজেনের উপরে অবস্থিত মৌলগুলি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে না। কেন করে না? বলা হচ্ছে এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে নাইট্রিক অ্যাসিড মানে HNO3 একটা তীব্র জারক পদার্থ, জারক অ্যাসিড। কি বলা আছে? একটা তীব্র জারক অ্যাসিড। কি বলছি আমি? HNO3 নাইট্রিক অ্যাসিড একটি তীব্র জারক অ্যাসিড। বলছে এটা নাইট্রিক অ্যাসিড আর ধাতু বলছে প্রথমে বিক্রিয়া করলে প্রথমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কি বলছি আমি? প্রথমে বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে জলে পরিণত হয়ে যাচ্ছে। কি বলছি আমি? জলে পরিণত। আর নিজে নাইট্রিক অ্যাসিডটা নিজে বিজারিত হয়ে যাচ্ছে। এটি কারণ। প্রথমে বিক্রিয়ার ফলে ধাতুর সঙ্গে HNO3 বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা HNO3 মানে নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে জলে পরিণত হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, মেন কারণ এটা। মানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে প্রথমে, কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? জারিত হয়ে জলে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্ন আজকের দিনে যে সক্রিয় শ্রেণীর বা সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত, সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলির সঙ্গে HNO3 বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না কেন? হ্যাঁ, 2 সালফেট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? এবার আমরা জানবো, বলছে কিছু ধাতু আছে, এদের কিছু জিনিস, দুটো ধাতু আছে, মনে রাখবে, দুটো ধাতু আছে, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। কি আছে? ম্যাঙ্গানিজ, এই ম্যাগনেসিয়াম, এই দুটো ধাতু, শুধুমাত্র এই দুটো ধাতু, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, Mn আর Mg, শুধুমাত্র এই দুটো ধাতু লঘু আর শীতল আর অতি লঘু HNO3 সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। শুধুমাত্র এই দুটো ধাতু, ব্যতিক্রম। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো পয়েন্ট, এটা মনে রাখবে। শুধুমাত্র দুটো ধাতু আছে, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, যেটা শীতল ও অতি লঘু, শুধু লঘু না, অতি লঘু HNO3 সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কি? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে? লেখো। আমাদের মনে রাখার বিষয় কি এখানটা? স্টার দিয়ে করছি, আমি স্টার দিয়ে করছি। ঠিক আছে? দিতে পারে এরকম, এটা এখান থেকে প্রশ্ন দিতে পারে তোমাদের, প্রশ্ন দিতে পারে যে লিখবে শুধুমাত্র ম্যাগনেসিয়াম Mg এবং ম্যাঙ্গানিজ Mn ধাতু দুটি
শীতল ও অতি লঘু HNO3 সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। দুটো ধাতু বলছি, কি ধাতু? Mg ম্যাগনেসিয়াম প্লাস HNO3 বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে, MgNO3 H2 গ্যাস। আর একটা কি ধাতু বললাম? ম্যাঙ্গানিজ, HNO3 উৎপন্ন হবে কি? Mn2 প্লাস H2O। ক্লিয়ার? বলছে এই দুটো ধাতু শুধুমাত্র কোন কন্ডিশনে? লঘু, শীতল, এরকম উপরে লিখতে পারো, শীতল আর অতি লঘু। ঠিক আছে? অতি লঘু HNO3 সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিডের আরো একটা তোমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়া রয়েছে, সেটা হলো কপার ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে এটাকে। যেমন তোমরা পড়েছিল কপারের সঙ্গে কার বিক্রিয়া পড়েছিল? HCl এর বিক্রিয়া পড়েছিল, স্পেশাল কেস ছিল এটা, স্পেশাল কেস কি? ঠিক তেমনি এখানেও HNO3 সঙ্গে কপার ধাতুর একটা বিক্রিয়া রয়েছে। কি বলা হচ্ছে? উত্তপ্ত কপার ধাতুর উপর, উত্তপ্ত কপার ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে, ঠিক আছে, যে কিউপ্রিক অক্সাইড কি উৎপন্ন হয়? কিউপ্রিক অক্সাইড আর নাইট্রোজেন গ্যাস, কিউপ্রিক অক্সাইড আর নাইট্রোজেন গ্যাস এবং তার সঙ্গে জল বা জলীয় বাষ্প উৎপন্ন হয়। ঠিক আছে? ঠিক আছে, এই পরীক্ষা দ্বারা আমরা প্রমাণ করতে পারি নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে। বলছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে, বা বলতে পারো বলবে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে, বা বলবে কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটি লেখো, শর্ত সহ লেখো। ঠিক আছে? শর্ত সহ লেখো। বা বলতে পারে উত্তপ্ত কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম আমি? উত্তপ্ত কপার ধাতুর উপর কপার ধাতুর সঙ্গে HNO3 বিক্রিয়ায় উৎপন্ন হয় কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প। এই বিক্রিয়ার দ্বারা আমরা প্রমাণ করতে পারি নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন গ্যাস রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, HNO3 বাষ্প মানে নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করতে হবে। কার উপর দিয়ে? উত্তপ্ত কপার ধাতুর উপর দিয়ে চালনা করলে কি উৎপন্ন হবে? কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড। কি উৎপন্ন হবে? এইটার বর্ণ কি? এটা কিউপ্রিক অক্সাইড, এটা কি? এটার বর্ণ কি? কালা কালা। এবার লেখো তোমরা পরের হেডিং, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কিচ্ছু নেই। এবার আমরা পড়বো ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি। বলছে ধূমায়মান নাইট্রিক অ্যাসিডটা কি? বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হচ্ছে, ধোঁয়া টোয়ার মতো আছে কিছু একটা, তাই না? বলছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা স্টার্চ ঠিক আছে, স্টার্চ মিশিয়ে পাতিত করি, ঠিক আছে, তখন তার সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সেটি নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড উৎপন্ন করে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মিশ্রিত উৎপন্ন করে, একসঙ্গে থাকে। একটা অক্সাইড না, নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইড উৎপন্ন করে, হলুদ বর্ণের মিশ্রণ উৎপন্ন করে। কি করে? একটা হলুদ বর্ণের মিশ্রণ উৎপন্ন করে। ওকেই বলা হচ্ছে কি? ওটাকে বলা হচ্ছে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। ধোঁয়ার সৃষ্টি করে, হলুদ বর্ণের ধোঁয়ার সৃষ্টি করে। অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে স্টার্চ মিশিয়ে যদি পাতিত করি, ঠিক আছে, বলছে তখন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের হলুদ বর্ণের মিশ্রণ তৈরি হয়। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের হলুদ বর্ণের মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণকে বলা হচ্ছে কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। আরেকবার বলছি তোমাদের জন্য, আরেকবার রিপিট। ওকে, আরেকবার রিপিট করছি। কি বলছে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি বলা হচ্ছে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে
যদি আমরা স্টার্চ পাতিত করি, দেখা যাবে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের একটা হলুদ বর্ণের মিশ্রণ তৈরি হচ্ছে। এই হলুদ বর্ণের মিশ্রণটাই আসলে কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। বলছে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? বলছে গাঢ় HNO3 সঙ্গে স্টার্চ মিশিয়ে পাতিত করলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মিশ্রিত হলুদ বর্ণের যে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তাকে আমরা বলি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। এবার আমরা পড়বো নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। আমরা HCl পড়েছি, H2SO4 পড়েছি, এবার আমরা পড়বো নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করব। এটা ইম্পর্টেন্ট একটু পরীক্ষা, এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা কঠিন টাইপের একটু আছে। বিক্রিয়াগুলো মৌলগুলো যে উৎপন্ন হবে একটু হার্ড আছে, কোনো চাপ নেই, হয়ে যাবে। কথা হয়েছে? মানে এটাও শিখতে পরীক্ষা, এগুলো সব শিখতে পরীক্ষা। তিনটে চলছে, এটাও শিখতে পরীক্ষা। বলা হচ্ছে HNO3 কে আমরা কি করবো? শনাক্তকরণ করব। কিভাবে করব? আগে একটা কি নেবো? আমি টেস্ট টিউব নেবো। কি নেবো? টেস্ট টিউব নিয়ে এর মধ্যে কি করব? সামান্য পরিমাণে কি নিয়ে নেবো? আমি সামান্য পরিমাণে লঘু HNO3 নিয়ে নেবো। ঠিক আছে, লঘু HNO3। তারপর কি করবো? আমি এতে ভালো বোঝার চেষ্টা করো, এটা সবাই বোঝার চেষ্টা করো। বলছে একটা টেস্ট টিউব নেবো, টেস্ট টিউবকে আমরা বাংলায় বলি পরীক্ষা নল। ঠিক আছে, যে নলে আমরা পরীক্ষা করি। তারপর বলা হচ্ছে এই প্রথমে HCl নেওয়ার পর আমার কিছুটা সদ্য প্রস্তুত সম আয়তন কি নেবো? ফেরাস সালফেটের জলীয় দ্রবণ। কি নেবো? FeSO4। FeSO4 নিয়ে নেবো। মানে যতটা HNO3 নিয়েছি সেই সদ্য প্রস্তুত সম আয়তন ফেরাস সালফেট জলীয় দ্রবণ নেবো। ঠিক আছে, জলীয় দ্রবণ নেবো। এবার কি করবো আমরা? বলা হচ্ছে এরপর ধীরে ধীরে কি করব? এই টেস্ট টিউবের গা বেয়ে, অবশ্যই ডাইরেক্ট না, টেস্ট টিউবের গা বেয়ে কি করব? আমি লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এখানে H2SO4 এসে কি হবে? জমবে। হ্যাঁ, বলছি যেখানে আস্তে আস্তে করে গড়বে এখানটায়, হ্যাঁ পড়বে, পড়ার পরে এখানে দেখা যাবে একটা বাদামি বর্ণের একটা সংযোগস্থলে কি হয়েছে? বাদামি বর্ণ নেই আমার, এটা বাদামি বর্ণের সৃষ্টি হয়েছে। যেখানটায় আমি কি বলছি? আমি এটা ভালো করে বলতে চেষ্টা করো। প্রথমে নিলাম লঘু HNO3 নিলাম, ওকে। তারপর কি করলাম? সদ্য প্রস্তুত সমায়তন ফেরাস সালফেটের জলীয় দ্রবণ আমি দিলাম, জলীয় দ্রবণ থাকলো। তারপর কি করবো? ধীরে ধীরে আমরা নলের গা বেয়ে কি ছাড়বো? লঘু সালফিউরিক অ্যাসিড। বলছে এই জলীয় দ্রবণের আর লঘু সালফিউরিক অ্যাসিডের সংযোগ স্থলে বলছে কি জলীয় দ্রবণ, এটা জলীয় দ্রবণ হয়ে গেছে। তারপরে যে লঘু H2SO4 ছাড়ছি, বলছে এর সংযোগ স্থলে যেখানে মিশছে জলীয় দ্রবণের সঙ্গে, যেখানে মিশছে লঘু সালফিউরিক অ্যাসিড, সেখানে কি হবে? একটা বাদামি বর্ণের বলয় সৃষ্টি হবে। কি হবে? বলয় সৃষ্টি হবে, বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়। ঠিক আছে, এর একটা সংকেত আছে, এই মৌলের সংকেত আছে, বাদামি বর্ণের বলয়টার সংকেত আছে, সব লেখানো হবে। ঠিক আছে, এবার আমরা লিখবো, যেটা বললাম সেটা লিখবো। সঙ্গে কি অ্যাড করবো? এখানটা আমি এই বাদামি বর্ণের বলয়ের একটা যৌগ আছে, বাদামি বর্ণের যৌগ বলয় সৃষ্টি হবে। মানে কি? একটা বাদামি বর্ণের যৌগ সৃষ্টি হবে, সে তার একটা নাম আছে, সেই সংকেতটা লিখবো আমি, একটা বিক্রিয়াটা লিখবো, খতম। একে বলা হয় বলয় পরীক্ষাও বলা হয়। কি বলা হয় একে? বলয় পরীক্ষাও বলা হয়। কি পরীক্ষা বলা হয় একে? বলয় পরীক্ষা। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার তো? আরেকবার দেখো ভিডিওটা। দেখো, একটি পরীক্ষা নলে সামান্য পরিমাণ লঘু HNO3 নিয়ে তার সম আয়তন সদ্য প্রস্তুত
FeSO4 এর জলীয় দ্রবণ নেওয়া হলো, ঠিক আছে। ঠিক আছে, এরপর পরীক্ষা নলের গা বেয়ে ধীরে ধীরে লঘু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড ঢালা হতে থাকলো, ঢালা হলো, গাবে ধীরে ধীরে এই লঘু H2SO4 ঢালা হলো। দেখা যাবে জলীয় দ্রবণ এবং লঘু সালফিউরিক অ্যাসিডের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় বা বাদামি বর্ণের যৌগের সৃষ্টি হয়েছে। জলীয় দ্রবণ ও লঘু H2SO4 এর সংযোগস্থলে বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে তোমাদের, এই বাদামি বর্ণের যে বলয়, এটা একটা যৌগ, আসলে এটা আসলে কি একটা যৌগ। এই যৌগের নাম কি? এই বাদামি বর্ণের যৌগের নাম, এটা পরীক্ষা আসতে পারে, স্টার দিয়ে রাখো। বাদামি বর্ণের যৌগের নাম, যে যৌগটা উৎপন্ন তার নাম কি? যে বাদামি বর্ণের যৌগ উৎপন্ন তার নাম কি? এই বাদামি বর্ণের যৌগের নাম, বাদামি বর্ণের যৌগের নাম হলো ফেরাস, পেন্টা অ্যাকোয়া, অনেক বড় নামের অ্যাকোয়া। H2O, পেন্টা মানে 5টা অ্যাকোয়া আছে, অ্যাকোয়া মানে 5টা জল, 5 অনু জল, 5 অ্যাকোয়া মানে জল অ্যাকচুয়ালি। নাইট্রোসো নাকি, হ্যাঁ এনো, এটা কি হয়, যৌগটার নাম কি হয়? পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন সালফেট। নাইট্রোসোনিয়াম আয়রন সালফেট। নামটা কি লিখবো এর? কি বললাম আমি? পেন্টা অ্যাকোয়া, 5 অনু, 5টা দেখো, 5 জল, অ্যাকোয়া মানে এখানে জল, ঠিক আছে। পেন্টা অ্যাকোয়া, এনো মানে নাইট্রো বলা হবে। অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন সালফেট, কি নামের? এই যৌগটার নাম কি? পেন্টা অ্যাকোয়া। এটা মনে রাখলে তুমি এটা মনে রাখতে পারবে। সংকেত নামটা আগে মনে রাখতে তোমাদের, তাহলে সংকেত মনে থাকবে না। পেন্টা অ্যাকোয়া, 5টা H2O, 5 H2O, দেখো H2O 5, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম, এটা বলা আছে এনো, এখানটা কি আসলে নাইট্রোসোনিয়াম আয়রন, Fe মানে আয়রন, SO4 মানে সালফেট। প্রথমে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি আমরা, কি কি আছে? লঘু HNO3, কি দিচ্ছি প্রথমে, কি নিচ্ছি আমরা? HNO3, FeSO4, তারপর কি ঢেলেছি আস্তে আস্তে H2SO4, মানে 3টে একসঙ্গে থাকবে। বিক্রিয়া করছি আমি, দেখো 3Fe2SO4 হোল 3, নাইট্রিক অক্সাইড আর H2O, প্রথম ধাপ। পরের ধাপে কি বলা হচ্ছে? FeSO4 প্লাস H2O, মানে ফেরাস সালফেটের জলীয় দ্রবণ। আসলে কি হচ্ছে দেখো, কি হচ্ছে এটা? ফেরাস সালফেটের জলীয় দ্রবণ এখন মেশাচ্ছি তো, আমার কি মেশাচ্ছি? এটা ফেরাস সালফেটের কি জলীয় দ্রবণ, সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ, মানে এইটার সংকেত বলা হচ্ছে, এইটার সংকেত। 6H2O লেখো, 6 FeSO4 প্লাস 6H2O উৎপন্ন হবে কি? Fe 6 আছে এখানটায়, তার জন্য H2O হোল 6, H2O হোল 6, একদম পারফেক্ট। তারপর হবে এটা SO4। এবার কি বলছি, প্রথম ধাপে কি হলো? প্রথম ধাপে 3টে বিক্রিয়া করলো। প্রথমে ফেরাস সালফেট, লঘু সালফিউরিক অ্যাসিড আর
HNO3 বিক্রিয়া করলে এটা উৎপন্ন হলো 2Fe2SO4 হোল 3 প্লাস নাইট্রিক 2 অণু নাইট্রিক অক্সাইড আর জল। পরের ধাপে মানে এইটা ফেরাস সালফেটের জলীয় দ্রবণে মানে ফেরাস সালফেট প্লাস জল উৎপন্ন হয়ে গেল FeH2O হোল 6 টু দি হোল SO4। এবার এইটার সঙ্গে যেটা উৎপন্ন হলো এখানটায় কোনটা স্টেপটা মধ্যে থাকবে যে এইটা যেটা উৎপন্ন হলো এইটা আর NO সঙ্গে বিক্রিয়া হবে, আমাকে এইটা আসতে হবে, NO আসবে। দেখো একটা জল বেরিয়ে যাবে, একটা 6টা জল আছে, H2O6 আছে, তো একটা জল বেরিয়ে এর জায়গায় ঢুকবে কি NO ঢুকবে, বুঝতে পারছিস? এই জন্য সংকেতটা আসছে এরকম। দেখো বিক্রিয়া লেখো Fe হোল H2O6 SO4 প্লাস NO বিক্রিয়া করে হলো এটা হবে এইটা হবে FeH2O5NO SO4 প্লাস একটা জল বেরিয়ে আসবে, একটা জল বেরিয়ে গেছে, তো একটা জল বেরিয়ে এখনো জল অ্যাকচুয়ালি বলতে পারো একটা জল বেরিয়ে তার জায়গায় কি ঢুকেছে নাইট্রিক অক্সাইড, আর জলটা এখানে চলে এসেছে। এইটা তোমাদের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। এইটা আসলে কি, এই যৌগটার নাম কি বললাম? পেন্টা 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 অ্যাকোয়া পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন সালফেট। নাইট্রোসোনিয়াম দেখছিস তো, নাইট্রোসোনিয়াম আয়রন সালফেট, নাইট্রোসোনিয়াম আয়রন সালফেট। কি করেছে আবার এখানটা? এটা পরীক্ষাটা কি করেছে? বিক্রিয়াটা কি করেছে ভালো করে বুঝে, আরেকবার বুঝে নে, আরেকবার পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আরেকবার বুঝে, আরেকবার। প্রথমে কি হলো, 3টে ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দিয়ে দিয়েছিলাম আমরা পরীক্ষা নলে। সামান্য পরিমাণ লঘু HNO3 নিয়ে তার সমায়তন সদ্য প্রস্তুত ফেরাস সালফেট জলীয় দ্রবণ নেওয়া হলো, তারপর ধীরে ধীরে H2SO4 দেওয়া হলো। এই বিক্রিয়াটা নরমাল বিক্রিয়া লিখে নিয়েছি। কি উৎপন্ন হয়েছে? Fe2SO4 হোল 3, Fe2SO4 নাইট্রিক অক্সাইড আর জল। এখানে কি FeSO4 আছে, Fe2SO4 হোল 3 হয়ে গেছে এখানটা, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? তারপরে স্টেপে আমরা যে ঢেলেছিলাম কি সমায়তন সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ, মানে ফেরাস সালফেট আর কি জল, মানে জলীয় দ্রবণ মানে কি ফেরাস সালফেট আর জল। বিক্রিয়া হলো কি উৎপন্ন হচ্ছে Fe হোল H2O হোল 6 H2O এর হোল 6 Fe হোল H2O এর হোল 6 Fe H2O এর হোল 6 পুরোটার হোল আবার SO4। এবার এইটা যেটা উৎপন্ন হলো এখানটা সেইটা আবার এখানে এই যে NO উৎপন্ন হয়েছে নাইট্রিক অক্সাইড, এই দুটোকে বিক্রিয়া করে কি হয়েছে, একটা জল বের করে, এখানে 6 জল ছিল, একটা বের করে দিয়ে নিচে ঢুকে গেছে এখানটায় H2O5NO SO4 একটা এই জল যেটা বের করেছি। ক্লিয়ার? এটা তো হার্ড টাইম, এটা প্র্যাকটিস করতে হবে, আমাদের হার্ড আছে এটা বিক্রিয়াটা মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে বললাম তোমাদের, যেভাবে পড়লাম সেইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে পড়ে পড়ে। যেমন অঙ্ক কি স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করো, ঠিক তখনই এখানটাই করতে হবে। প্রথম ধাপে উৎপন্ন হবে এই যে FeSO4 আছে, আগে প্রথম ধাপে কি করবে, যেগুলো নরমাল দিয়েছিলাম HNO3 FeSO4 আর H2SO4 বিক্রিয়া কি উৎপন্ন হবে, FeSO4 আছে তো Fe2SO4 হোল 3 Fe2SO4 হোল 3 প্লাস NO তারপর H2O, ব্যাস। তারপর কি হবে, আমরা এইটার সঙ্গে কি হবে FeSO4 প্লাস জল, নাইট্রিক অ্যাসিডের বলে পরীক্ষা দাও। আচ্ছা প্রশ্ন দিয়ে দেবো তোমাদের আমি, এবার এটা অন্যরকম ভাবে প্রশ্ন দিতে পারে, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, ডাইরেক্ট বলতে পারে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা দেখো কি বলতে পারে তোমাদের এই প্রশ্নগুলো যে শনাক্তকরণ পরীক্ষাগুলো ডাইরেক্ট বলে দিতে পারে প্রথমে যে এই সেলের শনাক্তকরণ কিভাবে করবে, পরীক্ষাটি লেখো। HCl হলো, এবার H2SO4 এর শনাক্তকরণ লিখো, বা নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষাটি লেখো। বা আরেক ধরনের প্রশ্ন হয়, দিয়ে দিবে একটা এই যৌগের সঙ্গে এই যৌগ, এ যৌগ একটা বি যৌগের সঙ্গে মিশালাম, সি উৎপন্ন হলো, ঠিক আছে? এগুলো তোমাদের হবে পরে করাবো আমি, ঠিক আছে? পরীক্ষার সময় দেবো, বুঝতে পারবে এরকম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন দেয়, তুমি দেখবে প্রশ্ন চিত্র খুলে দেখবে পেয়ে যাবে এরকম একটা যৌগ এর সঙ্গে মেশালাম, বি উৎপন্ন হলো, এত যৌগ। বুঝে দিচ্ছি আমি তোমাদের অ্যাসিডের ধর্ম করে দিলাম, রাসায়নিক ধর্ম হয়ে যাবে, সব বিক্রিয়া করে দিচ্ছি আমি। এই সেলের বিক্রিয়া করেছি,
H2SO4 এর বিক্রিয়া করেছি, সব করেছি তো। নাইট্রিক অ্যাসিডের সব বিক্রিয়া করেছি, তাদের মধ্যে এক্সেপশন করেছি, কি ব্যতিক্রম আছে সেগুলো করেছি সব, কি করেছি নি। এবার কিছু প্রশ্ন করেছি। এবার আমরা পড়বো ক্ষারের কিছু রাসায়নিক ধর্ম আছে, কিছু ক্ষার, দুটো মাত্র আছে, কিছু ক্ষারের বিক্রিয়া করে দিচ্ছি অলরেডি তোমাদের। ক্ষারের রাসায়নিক ধর্ম, ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ জল, এটা একটা রাসায়নিক ধর্ম। আর একটা আছে ক্ষারের সঙ্গে ধাতুর কি বিক্রিয়া হয়, ধাতুর কি। তারপর আমরা পড়বো ক্ষার আর অ্যাসিডের অতিরিক্ত ব্যবহারের একটা নিরাপত্তা গ্রহণ করতে হয় আমাদের। যখন আমরা শিল্প কারখানায় ব্যবহার করা হয় তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড ব্যবহার করা হয়, তখন নানা রকম নিরাপত্তা পালন করা হয়। না হলে আমাদের দেখা যায় অ্যালকালি বার্নস হয়, অ্যালকালি বার্নস, বার্নস পুড়িতে, বার্নস মানে পুড়ে যেতে পারে। আর একটা হয় অ্যাসিড বার্নস, এগুলো আমরা জানছি আজকে। অ্যাসিড বার্নস, অ্যালকালি বার্নস, এগুলো আমরা পড়বো আজকে। পিএইচ তারপর শুরু করার ইচ্ছা আছে তোমাদের সামনে, আমি করার চেষ্টা করবো। পিএইচ আমার দায়িত্ব তোমাদের সামনে করে দেবো, তার জন্য করে দিচ্ছি। ক্ষারের রাসায়নিক ধর্ম মানে ক্ষারের সঙ্গে বিভিন্ন পদার্থের বিক্রিয়া হবে। ক্ষারের সঙ্গে কার বিক্রিয়া করছে প্রথমে? অ্যাসিডের বিক্রিয়া। কি হয় ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া? কি হয়? যে কোনো অ্যাসিডের সঙ্গে যে কোনো ক্ষারের বিক্রিয়া কি হবে? লবণ আর জল। সেটা অল্প মাত্রায় আছে, পাকস্থলীতে হয়, উৎপন্ন হয়, ওই জন্য আমাদের অ্যাসিডিটি হয়ে যায়। অ্যান্টাসিড হয় তোমাদের টপিক আছে, এই জন্য আমাদের HCl কোথায় উৎপন্ন হয়? যখন বেশি হয়ে গেলে আমাদের কি হয়? অ্যাসিডিটি হয়। আমাদের তার জন্য খেতে হয় অ্যান্টাসিড, খেতে হয়, হ্যাঁ না? অ্যান্টাসিড পড়াবো চাপ দিই। বিশেষ করে কারা, বিশেষ করে কারা শক্তিশালী ক্ষারগুলি জলীয় দ্রবণ, মানে একটা হতে পারে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো শক্তিশালী ক্ষার। এগুলো শক্তি মানে উপরের দিকে যারা আছে তাদের ক্ষার, যে সমস্ত ধাতু উপরে আছে, একদম উপরের দিকে যারা আছে, যে সমস্ত ধাতু তড়িৎ যে রাসায়নিক শ্রেণী বলেছিলাম, তড়িৎ রাসায়নিক শ্রেণী বুঝলাম তো, বা ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর উপর একদম উপরের দিকে ধাতুগুলো, ওদের যে ক্ষারগুলো ওরা শক্তিশালী ক্ষার হয়, ওদের ক্ষারগুলো শক্তিশালী ক্ষার হয়। ওই ক্ষারগুলো কিছু ধাতুর সঙ্গে যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর টিনের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর কি উৎপন্ন করে? জল, তাই তো। যেমন একটা বিক্রিয়া দেখো কি বলছি আমি, সেটা সরি হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ এসএন, টিন 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 টিন, হ্যাঁ অবশ্যই টিন। কি বিক্রিয়া প্রথমে হলো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার বিক্রিয়া দেবো? মনে করো আমি জিঙ্কের বিক্রিয়া দেবো। কি দেবো? জিঙ্কের বিক্রিয়া। জিঙ্কের বিক্রিয়া উৎপন্ন হবে সোডিয়াম NaZnO2 হয়। Na জিঙ্কেটের যোজ্যতা কত? ZnO2 2 মাইনাস হয়। ZnO2 এটা একটা গ্রুপ, এটাও একটা মূলক বা এটা একটা গ্রুপ। Na2ZnO, এটা লবণ, সোডিয়াম জিঙ্কেট বলা হয়, জিঙ্কেট লবণ, এটা জিঙ্কেট গ্রুপ। ZnO2 মাইনাস 2, হ্যাঁ ZnO2 মাইনাস 2, এটা কি জিঙ্কেট বলা হয়, এটা কি বলা হয়? জিঙ্কেট গ্রুপ, জিঙ্কেট গ্রুপ বা মূলক, দেখে রাখতে পারো এটা জিঙ্কেট মূলক। এটা হ্যাঁ বলছে এখানে একটা দুজন একটা বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর জিঙ্কের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস। বলছি এখানে যে জিঙ্কেট মূলক, এটা ছিল জিঙ্কেট উৎপন্ন হচ্ছে, এটা সোডিয়াম জিঙ্কেট বলা হয়, ZnO2 সোডিয়াম জিঙ্কেট বলা হয়। এটা পরে লিখছি আর কি হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। সোডিয়াম জিঙ্কেট, এটাকে বলা হয় সোডিয়াম জিঙ্কেট। সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট লবণ, অ্যাকচুয়ালি এটা জিঙ্কেট লবণ বলা হয়। কি বলা হয় এটাকে? জিঙ্কেট লবণ, ঠিক আছে। কার সঙ্গে বিক্রিয়া হতে পারে? সোডিয়ামের সঙ্গে কার বিক্রিয়া করে দিই আমি? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, তার কার অ্যালুমিনিয়ামের বিক্রিয়া কি হবে? অ্যালুমিনেট লবণ হবে। কি হবে লবণ হবে? এটা সোডিয়াম অ্যালুমিনেট লবণ, সোডিয়াম NaAlO2 প্লাস H2O, সোডিয়াম অ্যালুমিনেট বলা হয়। এটাকে অ্যালুমিনেট, Al2 AlO2 অ্যালুমিনেট বলা হয়। অ্যালুমিনেট দেখ তরিকা কি আছে? অ্যালুমিনেট, হ্যাঁ অ্যালুমিনেট, এটা হবে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, এটাও লবণ, সোডিয়াম অ্যালুমিনেট লবণ, জিঙ্কেট লবণ, এগুলো বুঝতে পেরেছো? কি বললাম? ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় আমরা করছি, ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়া করছি। বলছে বিভিন্ন শক্তিশালী ক্ষারের জলীয় দ্রবণ, বিভিন্ন শক্তিশালী ক্ষারের জলীয় দ্রবণ, যেমন NaOH এর জলীয় দ্রবণ, বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর টিনের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, লবণ আর হাইড্রোজেন গ্যাস, সরি
হাইড্রোজেন গ্যাস। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি শক্তিশালী ক্ষার, তার সঙ্গে জিঙ্কের বিক্রিয়া উৎপন্ন হবে কি Na2ZNO, এটাকে বলা হয় সোডিয়াম, এটা হচ্ছে জিঙ্কেট, এটা ZnO2 মানে জিঙ্কেট, কি বলা আছে এটাকে জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, ZnO2 2 মাইনাস, এই যোজনা 2, তার জন্য সোডিয়ামের আগে হয়েছে কত 2, সোডিয়াম জিঙ্কেট, এটা লবণ, জিঙ্কেট লবণ। আর সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়ামের সঙ্গে কি হবে NaAlO2, এটা হচ্ছে AlO2টা কি অ্যালুমিনেট মূলক, কি মূলক এটা, এটা হচ্ছে AlO2, এটা কি 1 মাইনাস, এটা কি অ্যালুমিনেট বলা হয়, এটাকে বলা জিঙ্কেট মূলক, এটা হচ্ছে অ্যালুমিনেট, তাদের নামটা কি হয়ে যাবে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস হাইড্রোজেন গ্যাস। চলো রেডি, কোথায় যাবো, নেক্সট বললাম, নেক্সট বলতে চাইলাম আমি কি নেক্সট বলতে চাইলাম। দেখো বাচ্চা বাড়ি, এবার আমরা পড়বো অ্যাসিড ক্ষারের নিরাপদ ব্যবহার করবো। অ্যাসিড ক্ষার তো খারাপ জিনিস না, অ্যাসিড পড়লে কি হয়, অ্যাসিড ক্ষয়কারী, যারা তীব্র অ্যাসিড যেগুলো আছে, তীব্র অ্যাসিড বিশেষ করে যেগুলো হাতে পড়লে আমাদের হাত পা পুড়ে যাবে, ত্বক পুড়ে যাবে, তার জন্য আমাদের কি ব্যবহার করতে সাবধানে করতে, ব্যবহার না হলে আমাদের কি ত্বক পুড়ে যাবে, কোষ যেখানে পড়বে সেখানকার কোষ পুড়ে যাবে, যেখানে পড়বে সেখানকার কোষ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বলছে দুটো জিনিস দেখা যায়, আমাদের অ্যাসিড ক্ষারের নিরাপদ ব্যবহার না করলে আমাদের দুটো সমস্যা হয়, ঠিক আছে। অ্যাসিড ক্ষারের লেখো, অ্যাসিড ক্ষারের নিরাপদ ব্যবহার। অ্যাসিড ও ক্ষার কি একটা ক্ষতিকারক পদার্থ, এগুলো আমাদের ওই যে এগুলো ব্যবহার আমরা সঠিকভাবে না করলে বা নিরাপদে ব্যবহার না করলে দেখা যায় দু ধরনের ক্ষতি দেখা যায় আমাদের। অ্যাসিড যখন ক্ষতি করবে আমাদের ত্বক, এটা অ্যাসিড যখন আমাদের ত্বকে পড়ে যাবে বাই চান্স কোনো কারণে, সেই ওই জায়গার ত্বক কি হয় নষ্ট হয়ে যায় এবং কোষও নষ্ট হয়ে যায়, তখন একে আমরা বলি অ্যাসিড বার্নস। কি বলা হয়, অ্যাসিডের দ্বারা বার্নস মানে পুড়ে যাচ্ছে। আর কোনো কারণে আমরা তীব্র ক্ষতিকারক তীব্র ক্ষারগুলো যদি আমরা কি করি, আমরা ব্যবহার করি, ওটা আরো মারাত্মক। তীব্র ক্ষার আমাদের গায়ে শরীরে পড়লে, ঠিক আছে, তো সব করানো হবে তোমাদের, সব করানো হবে একটু করে। তীব্র ক্ষার যদি পড়ে যায় আমাদের শরীরের সঙ্গে সংস্পর্শে আসে, তখন সৃষ্টি হবে অ্যালকালি বার্নস, যেটা অ্যাসিড বার্নের থেকেও ভয়ানক, আরো বেশি ক্ষতি করে। ভাবলে অ্যাসিড বেশি ক্ষতি করবে না, অ্যাসিড বার্ন হলে যতটা ক্ষতি হয় অ্যালকালি বার্নসে আরো বেশি ক্ষতি হয়। বার্নস মানে পোড়ানো, বার্নস। নিরাপদ ব্যবহার, অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার। একবার বলে দিই, এসব এত কিছু লিখবো না আমি, তো ভিডিও এডিটিং সময় এত কিছু রাখবো, লেখাগুলো রাখবো না আমি। তাহলে আমরা কি পড়ছি এখন, এটা বলবো, ঠিক আছে। তাহলে আমরা কি পড়ছি এখন, অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার। বলছে অ্যাসিড ও ক্ষার নিরাপদ ভাবে ব্যবহার না করলে আমরা কি বলছিলাম, কখনো এই অ্যাসিড ও ক্ষারকে যদি আমরা সতর্কভাবে পালন না করি, সতর্কভাবে পালন না কি বলছে, এই অ্যাসিড ও ক্ষারকে যদি আমরা সতর্কভাবে ব্যবহার না করি, তাহলে আমাদের ত্বকে পড়তে পারে। ঠিক বলে হয় ত্বকে যেখানে পড়ে সেখানে ত্বক নষ্ট করে দেয়, ত্বক নষ্ট হয়ে যায় এবং কোষও সেই অংশের কোষও শূন্য হয়ে যায়। যে অ্যাসিড যে পুড়িয়ে দিচ্ছে আমাদের শরীরকে, তাকে বলা হয় অ্যাসিড বার্নস। ক্ষার পড়লে, ক্ষার যেভাবে আমাদের পুড়িয়ে দিচ্ছে শরীরের কোষকে, তাকে বলা অ্যালকালি বার্নস। বলে অ্যাসিড বার্নস কি, যে পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্পে বিভিন্ন তীব্র অ্যাসিড ব্যবহার করার সময় আমাদের বিভিন্ন সতর্ক নেওয়া দরকার, কারণ এই অ্যাসিডগুলো দেহের কোনো অংশে পড়লে সেই অংশের ত্বকের কোষ নষ্ট হয়ে যায়, কোষ নষ্ট হয়ে যায় এবং ত্বক পুড়ে যায়। একে বলা হচ্ছে অ্যাসিড বার্নস। বলছে একটা অ্যাসিড আমাদের দেহের কোষকে 4টি ভাবে ক্ষতি করে। একটা কি জারণ, বিজারণ, ক্ষয়ীকরণ, ক্ষয়ীকরণ আর প্রোটোপ্লাজমিক বিক্রিয়া। কোষের মধ্যে প্রোটোপ্লাজম আছে, তার সঙ্গে বিক্রিয়া করে ফেলে। কোষের মধ্যে কি আছে, প্রোটোপ্লাজম আছে, তো তার সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে ফেলবে, এভাবে নষ্ট করে। জারণ হবে, বিজারণ হবে, ক্ষয়ীকরণ হবে। ক্লিয়ার? কি বলো? দেহের কোনো অংশে বুঝে নিতে হবে, ওটাকে বলেনি, তুই লিখে ফেলেছিস।
হ্যাঁ হয়ে যায় মাঝে মাঝে, এটা মুখে বলছি কিন্তু লেখা হচ্ছে, মনে হচ্ছে না লিখে দিয়েছি, হয় না? দেহের কোনো অংশে পড়ে গেলে সেই অংশের ত্বকের কোষ নষ্ট হয় এবং ত্বক পুড়ে যায়, এই জন্য বলা হয় অ্যাসিড বার্ন। মানে অ্যাসিড পড়ার জন্য আমাদের দেহের ত্বক নষ্ট হচ্ছে, তাই না? দেহের কোষ নষ্ট হচ্ছে, ত্বকের কোষ নষ্ট হচ্ছে, তাই না? এই জন্য বলা হচ্ছে অ্যাসিড বার্নস, অ্যাসিড দ্বারা পুড়ে যাওয়া, অ্যাসিড বার্ন। অ্যাসিড বার্ন, অ্যাসিড আমাদের দেহের কোষকে 4টি প্রক্রিয়ায় লাভ ক্ষতি করে। লাভ না ক্ষতি, জারণ, বিজারণ, ক্ষয়ীকরণ, লাভ ক্ষতি পরিবেশ করলাম না, আর প্রোটোপ্লাজমিক বিক্রিয়া। ঠিক আছে, চলো এবার লেখো অ্যালকালি বার্নস। তাহলে কি বললাম আমরা, আমরা কি পড়ছি এখন? অ্যালকালি বার্নস। বলছে পরীক্ষাগারে বা রাসায়নিক শিল্পে তীব্র ক্ষারগুলি ব্যবহার করার সময় আমাদের বিভিন্ন সতর্কতা নেওয়া উচিত, কারণ এই ক্ষারগুলি আমাদের দেহের কোনো অংশে পড়লে সেই অংশের কোষ এবং ত্বক নষ্ট এবং পুড়ে যায়। একে বলা হচ্ছে অ্যালকালি বার্নস। একেই বলা হয় অ্যালকালি বার্নস। ক্ষারের দ্বারা পুড়ে যাচ্ছে আমাদের শরীরের অংশ, নষ্ট হয়ে যাচ্ছে কোষগুলো, ঠিক আছে? এগুলো অ্যালকালি বার্নস। বলছি অ্যালকালি বার্নসের প্রভাব আমাদের দেখা, কি দেখা যায়? বলছে ক্ষারগুলো কি করে আমাদের দেহের যে অংশে পড়ে সেই অংশের স্নেহ জাতীয় কোষগুলো বা স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় কোষগুলির সঙ্গে সাবানি ভবন বিক্রিয়া করে। কি করে? বিক্রিয়া করে, ফলে কোষের কার্যক্ষমতা হ্রাস পায় এবং কোষ নষ্ট হয়। কোষগুলি দেহের ফ্যাট যুক্ত কোষের সঙ্গে সাবানি ভবন বিক্রিয়া করে, ফলে কোষের কার্যক্ষমতা হ্রাস পায় এবং কোষ নষ্ট হয়। ক্ষারগুলি দেহের কোষের জলকে কি করে? শুষে নেয়, ঠিক আছে? এবং কোষের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় প্রোটিনেট উৎপন্ন করে এবং এতে কোষ কার্যক্ষমতা হারায় এবং নষ্ট হয়। আমাদের মনে রাখতে হবে অ্যাসিড বার্নস এর থেকে এই যে অ্যালকালি বার্নস হচ্ছে, এটা বেশি ক্ষতি করে আমাদের। চলো আজকের আমরা কি করব, এই পর্যন্ত পড়বো। আজকে আমাদের এই পর্যন্ত। আগের দিন আমরা পড়বো কোনো দ্রবণের অ্যাসিডের গাঢ়ত্ব, ক্ষারের গাঢ়ত্ব নিয়ে পড়বো। কোনো দ্রবণের অ্যাসিডের গাঢ়ত্ব, ক্ষারের গাঢ়ত্ব, মানে পিএইচ। পিএইচ পড়বো, পিএইচ স্কেল। ঠিক আছে, দেখতে হবে, কালকে বলবো, দেখে বলবো। পিএইচ মানে হচ্ছে এইচ প্লাস, দ্রবণের এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদম। পিএইচটা কি বললাম, আগের দিন পড়াবো। পিএইচ, পিএইচ আসলে কি বলতো? দ্রবণে, অ্যাসিড দ্রবণে কি থাকে? এইচ প্লাস, আর ক্ষার দ্রবণে কি থাকে? ওইচ মাইনাস। বুঝছে, পিএইচ হলো কোন দ্রবণে এইচ প্লাস আয়নের ঋণাত্মক নেগেটিভ লগারিদম বা ঋণাত্মক লগারিদমকে বলি আমরা পিএইচ। ঠিক আছে, আজকের মতো তোমাদের এই ছুটি। আজকের মতো তোমাদের ছুটি, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা আসছে তোমাদের। ওকে।